ডেমোক্রেসিতে ইস্যুস থাকবে, ইস্যু না থাকলে ওইটা ডেমোক্রেসি না। আমি খুবই আনন্দ যে ওনার সঙ্গে আমার দেখা হলো, আর ফার্স্ট একদম দেখা হওয়ার সাথে সাথে এমনি মনে হয়নি যে প্রথমবার আমি ওনার সঙ্গে দেখা করছি। আমাদের ইনভিটেশন তো আগে থেকে আছে। সো লাস্ট টাইম অলসো আই মেনশন যে পিপল অফ ইন্ডিয়া, Prime Minister of India is looking forward and we are positive. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী তিনি বৈঠক করেছেন। সেখানে দুই দেশের মধ্যে বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা জানি যে গতকাল দীনেশ ত্রিবেদী একটি কথা বলেছেন যে দুই দেশের প্রধানমন্ত্রী একসঙ্গে বসলে অনেক বিষয়ের সমাধান হবে সেই আশা করেছেন। এর আগে গতকাল পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ভারতের হাই কমিশনার। হঠাৎ করে ভারতের এই উদ্যোগ বা তৎপরতার কারণটা কি আপনার মনে হচ্ছে? ভারত আমাদের প্রতিবেশী একটা দেশ এবং বিশ্বের সামরিক আর্থিক দিক থেকে একটা পরাশক্তি হয়ে উঠছে। ভারতের সাথে আমাদের একটা ঐতিহাসিক সম্পর্ক আছে, বন্ধুত্বের সম্পর্ক। আবার ভারতের সাথে আমাদের অনেকগুলো জায়গায় বিরোধ আছে। ভারতের সাথে আমাদের সংকটটা কোথায়? প্রধানত বাংলাদেশের রাজনীতিতে ভারত হস্তক্ষেপ করে। প্রতিবেশী দেশ হওয়ার কারণে তার পছন্দ এবং অপছন্দ এটা এক্সিকিউট করতে গিয়ে কখনো কখনো সে দেশের মানুষের, বাংলাদেশের মানুষের স্বার্থের বিপক্ষে দাঁড়ায়। বিশেষ করে আওয়ামী লীগের সাথে তার একটা দুর্দান্ত সম্পর্ক আছে, যে সম্পর্কটা আওয়ামী লীগের দৃষ্টিতে বন্ধুত্বপূর্ণ, দেশের মানুষের দৃষ্টিতে এটা এক ধরনের নগ্ন হস্তক্ষেপ রাজনীতিতে এবং অন্যান্য জায়গায়। আমরা কি সম্পর্ক চাই না? আমরা অবশ্যই প্রতিবেশীদের সাথে সম্পর্ক চাই, কিন্তু সেটি হতে হবে আত্মমর্যাদা এবং ন্যায্যতার ভিত্তিতে। ভারত কখনো কখনো সেই জায়গাটা, আত্মমর্যাদা এবং ন্যায্যতার বিষয়টা সে স্বীকার করে না। সে মনে করে বড় ভাই যেহেতু প্রতিবেশী, প্রভাবশালী, সুতরাং এগুলোকে কেন্দ্র করে তার এক ধরনের হস্তক্ষেপ করার সুযোগ এখানে, অধিকার তার এখানে আছে। আবার কখনো কখনো ওই যে ইতিহাসের যে সম্পর্কটা, সেটাকে তারা এক ধরনের ব্ল্যাকমেল করে আমাদেরকে। আমাদের এখান থেকে যে অভিব্যক্তিগুলো, আমাদের এখানকার একটা বিরাট সংখ্যক মানুষের তাদের ওই যে সহযোগিতার যে বিষয়টা, সেটাকে সে ইস্যু করে, পুঁজি করে এক ধরনের রাজনৈতিক ব্ল্যাকমেল করে। এটা হলো একটা দিক। আবার আরেকটা দিক হলো ভারতের শাসকদেরকে কম বেশি সবাই তাদেরকে সন্তুষ্ট রাখার চেষ্টা করে। তারা জনগণকে যেভাবে বলে, ইন্টারনাল তাদের যে সংযোগ এবং রিলেশন, তার মধ্যে অনেকগুলো ব্যত্যয় দেখা যায়। এবং আমাদের শাসকদের এই দুর্বলতা ভারত বুঝতে পারে, বুঝতে পেরে সে এক ধরনের যে আচরণগুলো করে, সে যে সিদ্ধান্তগুলো নেয়, পদক্ষেপগুলো নেয়, সেগুলো অনেক সময় আমাদের জাতীয় স্বার্থবিরোধী হয়। আপনি রাজনীতিতে আওয়ামী লীগকে তারা কিভাবে টিকিয়ে রেখেছে এটা আমরা মোটামুটি সবাই জানি। সুজাতা সিংকে পাঠিয়ে দেওয়া, অথবা আপনি তাদের যে রাষ্ট্রপতি ছিলেন ভারতের প্রণব মুখার্জির, তার যে বই এবং তার যে তথ্যগুলো, এর ভেতর থেকে পরিষ্কার বোঝা যায় যে আওয়ামী লীগের প্রতি তাদের একটা বিশেষ সমর্থন, বিশেষ প্রণোদনা দেওয়ার চেষ্টা এগুলো আছে। কিন্তু এর বাইরের যে দলগুলো আছে, তাদের মধ্যে তারাও কেউ কেউ ভারতের সাথে কখনো বন্ধুত্ব সুলভ সম্পর্ক গড়ে তোলার নামে কখনো কখনো এমন কতগুলো অ্যাটিটিউড শো করে। তথ্যগুলো সবাই আমরা না পেলেও আমরা বুঝতে পারি যে এক ধরনের তোষামোদি আছে, এক ধরনের তোষামোদি আছে। শেখ হাসিনা ইস্যুতে ভারতের পক্ষ থেকে বলা হলো, বাংলাদেশ আপত্তি করলো। ভারতের পক্ষ থেকে বলা হলো যে এটা একটা প্রাইভেট প্রতিষ্ঠান এই সংবাদ সম্মেলনটার অর্গানাইজ করেছে। তারপরে একটা সরকার যদি চায় তার দেশে কোনো প্রাইভেট প্রতিষ্ঠান অথবা সরকারি প্রতিষ্ঠান, তারা সরকারের ইচ্ছার বাইরে কি কোনো কিছুই করতে পারে? পারে না। তাহলে কেন? কারণ হলো ভারত
উপরে আমাদের সাথে এক ধরনের আচরণ করছে আর নিচে তার আচরণটা ভিন্ন। এটা হলো তাদের দিক থেকে। সরকারের দিক থেকে সরকারের যে দৃঢ়তা আমরা দেখলাম, সোশ্যাল মিডিয়ায় যে স্টেটমেন্ট দেখলাম, এটা কূটনৈতিক ভাষাকেও অনেক জায়গায় অতিক্রম করে এক ধরনের জনগণের অভিমতের একটা প্রতিফলন ঘটেছে, এটা আমরা বলছি। কিন্তু এই স্টেটমেন্টটা আপনি যেদিন দিলেন, তার পরের দিন যখন ডিজেল নিয়ে তার রাষ্ট্রদূতের সাথে আবার আপনি বৈঠক করেন এবং তার পরের দিন আবার পররাষ্ট্রমন্ত্রী যখন 1.5 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক করে এবং তার পরের দিন আবার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হয়, স্বাভাবিকভাবে আমার ধারণা যে এর ভেতর থেকে ভারতও একটা বার্তা পায় যে তুমি যতই শক্ত হও, ভাষা ব্যবহার করো, আমাকে তোমার দরকার। মানুষ আশা করেছিল যে ওই ঘটনার পর সরকার তাকে ডেকে তাদের কাছ থেকে ব্যাখ্যা চাইবে, কিন্তু আমরা দেখেছি একটা স্টেটমেন্ট, এবং ইতিমধ্যেই কোনো কোনো জায়গায় আলোচনা আসছে যে এই স্টেটমেন্টটা পাবলিকের যে সেন্টিমেন্টকে ওন করে এই স্টেটমেন্টটা করা হয়েছে, কিন্তু এটি যথাযথ জায়গায় পৌঁছানো হয়নি। এটা এক ধরনের পলিটিক্স করা হয়েছে। এক, দ্বিতীয় জায়গাটা হচ্ছে অন্যান্য যে দলগুলো, আমাদের গতকাল থেকে একটা আলোচনা আসছে, আমাদের এখানে রাষ্ট্রপতি নির্বাচন 11 দলীয় জোট, তাদের যে প্রার্থী, আমি দেখছিলাম কালকে পত্রিকায়, মানে পুরনো পত্রিকা ঘাঁটতে গিয়ে, ওনার 13 মার্চ হচ্ছে জন্মদিন। গত 2-3 বছর আগে দেখলাম যে ওনাকে নরেন্দ্র মোদী ইমেইলে জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছিলেন, কর্নেল অলি আহমেদ ইমেইলে শুভেচ্ছা পাঠিয়েছিলেন। তার মানে হচ্ছে এটা কেউ জানে না, তাদের হয়তো যারা পাঠিয়েছেন তারা জানেন এবং যিনি রিসিভ করেছেন তিনি জানেন। এরপরে আমরা এটি জানলাম, এটি প্রেস রিলিজ আকারে বাংলাদেশের মিডিয়াতে পাঠানো হয়েছিল যে কর্নেল অলির জন্মদিনে নরেন্দ্র মোদী শুভেচ্ছা পাঠিয়েছেন ইমেইল করে। এর অর্থটা কি? অর্থটা হচ্ছে দেখানো যে দেখো আমার সাথে তার একটা ভালো সম্পর্ক আছে। আমি আপনার এখানে একটা অনুষ্ঠানে বলেছিলাম যে দুজনই লাইলির জন্য পাগল, একজন লাইলিকে পেয়ে পাগল আর একজন লাইলিকে না পেয়ে পাগল। আমাদের এখানকার যারা শাসক, আজকে যারা ক্ষমতা আছেন, তারা একসময় ভারত থেকে এসে বলেছেন না যে গঙ্গা ইস্যুতে কথা বলার কথা মনে ছিল না? বলেছেন তো। জামাতের যিনি বিরোধী দলের নেতা, তিনি বলেছেন না যে ভারতকে কষ্ট দিয়ে কোনো কিছু করব না? অর্থাৎ আবার আপনার জাতীয় পার্টির জিএম কাদের ভারত থেকে ফিরে বলেছেন না যে আলোচনা হয়েছে সেগুলো প্রকাশ করা যাবে না? অর্থাৎ আমাদের পলিটিশিয়ানরা আমাদের সামনে এসে ভারত সম্পর্কে যে কথাগুলো বলে, এর কিছু হচ্ছে তাদের মনের কথা আর কিছু হচ্ছে তাদের মুখের কথা। A to Z কেউ খুবই নগ্নভাবে, একেবারে কোনো রাগঢাক ছাড়া ভারতের দাসত্ব করতে চায়, আর কেউ ওই যে লাইলিকে পেতে চায় কিন্তু আমাদের কাছে এসে প্রকাশ করে না। এবং এই যে দুর্বলতা, নেতৃত্বের দুর্বলতা, এটা ভারত বোঝে বলেই এত আলোচনার মুখেও গতকালকে সীমান্তে একজন তরুণকে হত্যা করেছে। জি, আমি শরীফ ভাইয়ের কাছে আবারও আসবো, আজিজ ভাইয়ের কাছে আসতে চাই। আজিজ ভাই, হঠাৎ করে আপনিও দেখছেন যে এই শেখ হাসিনা নিয়ে আলোচনা, আওয়ামী লীগ নিয়ে আলোচনা, ভারত কি করবে, কি বলছে, সেই সব নিয়ে শুধুই আলোচনা দিনভর, রাস্তাঘাট সব জায়গায়, গণমাধ্যমে সব জায়গায় এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। কারণ কি? আপনার কাছে কি মনে হচ্ছে আসলে খুব বেশি আলোচনা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে? ধন্যবাদ আপনাকে। আসলে সাধারণ মানুষ তো সব বুঝতে পারে না। যেমন শরীফ ভাই বলার চেষ্টা করেছেন যে আমাদেরকে একসময় ভারত সাহায্য করেছে, কিন্তু আমি প্রশ্ন হচ্ছে যে 25শে মার্চ যখন পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশে ক্র্যাকডাউন করে এবং 3 তারিখে যখন পাকিস্তানি হানাদার ইন্ডিয়ান অনেকগুলো স্টেশনে আক্রমণ করে, তখন কিন্তু এই যে 25 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছে। সেখানে তো ভারতীয় সেনাবাহিনী ছিল না। এই সময়টা তো মুক্তিযোদ্ধারাই স্বাধীনতা করেছে। তখন ভারত প্রতিবাদ করতে গিয়ে আমাদের মুক্তিযোদ্ধার সাথে মিলে যায়। তো 25 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত এককভাবে মুক্তিযোদ্ধারা কিন্তু যুদ্ধ করেছে, সেখানে ভারত ছিল না। ভারত এসছে 3 তারিখে বর্ডারে। এখন তারা ভারত কিন্তু কখনো আমাদের স্বাধীনতা যুদ্ধ স্মরণ করে না, 3 তারিখ বলে পাকিস্তান ভারত যুদ্ধ স্মরণ করে।
সুতরাং আমি এই জায়গায় বলবো যে আর আমাদের দেশের রাজনীতিবিদরা মনে করে যে ভারতের সাথে সম্পর্ক রাখা ছাড়া রাজনীতি করা যাবে না। আর ভারতও মনে করে যে তাদের 28টা প্রদেশ আছে আর 8টা কেন্দ্রীয় শাসিত অঞ্চল আছে। তারা মনে করে ভারত বাংলাদেশকে কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মতো, অন্তত লেনদেনের মতো না করতে পারলেও কেন্দ্রীয় শাসিত সরকারের মতো। সে কারণে তারা সরকার, যারা সরকারে থাকে তাদের সাথে সম্পর্ক রাখে, পলিটিশিয়ানদের সাথে সম্পর্ক রাখে। দেখেন এই যে উদাহরণ হলো কর্নেল ওলি থেকে শুরু করে সব রাজনীতিবিদের সাথে, জামাতের আমিরের সাথে বৈঠক হয়েছে না? একবার করলো না, না তারা না করছে, তারা গোপন রাখতে বলেছিল, গোপন রাখতে বলেছে। তো সবার সাথেই তো কথা হয়, সবার সাথেই। এখন তারেক রহমান আছে প্রধানমন্ত্রী, তাকে ব্রিক্সে দাওয়াত করছে যাওয়ার জন্য, কিন্তু তার সে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী সেটা কিন্তু লিখে নাই। এর জন্য তো সূক্ষ্ম একটা টানাপোড়েন আছে। ফাইনালি তিনি যাবেন কি যাবেন না এটা পরিষ্কার না এখনো। হ্যাঁ, এও তো হতে পারে যে ত্রিবেদী যে তার সাথে বৈঠক করছে এই ক্ষতটা মীমাংসা করার জন্য অন্তত তারেক যাক, এটা ঠিক, এটাও হতে পারে। আরেকটাও হতে পারে যে এখন যে শেখ হাসিনা যে টানাপোড়েন চলছে, সে আসবে কি আসবে না, তাকে পাঠাবে কি পাঠাবে না, ভারত কিন্তু কখনো পরিষ্কার করে না তার অবস্থান, ভারতের অবস্থান। আপনি খেয়াল করে দেখেন যে বাংলাদেশ থেকে না করলো যে, এবং ট্রাইব্যুনালেও বলা আছে যে কোনো বিদ্বেষমূলক কথা ছাড়া অন্য কথা বলতে পারে, কিন্তু বিদ্বেষ ছাড়া তো শেখ হাসিনা কথা বলতে পারে না। কিন্তু আপনি বলেন তো, এতগুলো ইন্টারভিউ দিল, অনলাইনে দিল, অফলাইনে দিল, ভার্চুয়ালি দিল, কোনোদিন শেখ হাসিনার চেহারা দেখছেন? কোনো রিপোর্টার সাক্ষাৎকার নিচ্ছে তার চেহারা দেখছেন? আপনার সাংবাদিকতার ইতিহাসে বলেন তো দেখি, ইন্টারভিউ যে ব্যক্তি দেয় তার চেহারা দেখা যায় না, তার ভয়েস শোনা যায় না, আবার রিপোর্টারের বক্তৃতা শোনা যায় না। এখন আপনি বলতে পারেন এপি, রয়টার, তারা তো বিদেশি অর্গানাইজেশন। হ্যাঁ, ওখানে একমাত্র বিশ্বের বড় দেশের একমাত্র ভারতে আছে গদি মিডিয়া, অর্থাৎ নরেন্দ্র মোদীর অনুগত। আপনার গদি মিডিয়া এপির আছে না, রয়টারের আছে না, ওখানে সাংবাদিক আছে না, তারা তো অনুগত হতে পারে, গদি মিডিয়ার লোক হতে পারে। আবার আপনার দেখেন যে পশ্চিমা দেশগুলোতে তো আবার লবিস্ট নিয়োগ করা যায়, একটা নিউজ ছাপতে সমস্যা কী? সুতরাং আমার কাছে এখনও পরিষ্কার যে যা কিছু শেখ হাসিনার নামে ঘটছে সেটা ভারতের গদি মিডিয়া এটা করতেছে, জাস্ট আমাদের দেশে অস্থিরতা তৈরি করা, অথবা তার আমাদের দেশে এই হাসিনা আইলো এইটা দেখে একটা প্রেশার তৈরি করা। যে দেখেন না, এই যে বন্যা হয়েছে, কাঁচামরিচের দাম 400 টাকা কেজি, ঠিকই ভারত কিন্তু কাঁচামরিচ এক্সপোর্ট করছে, বাংলাদেশে দিছে, আমরা উপকৃত হয়েছি, তারাও উপকৃত, ব্যবসা করতে পারছে। তা আমার কথা হলো, ভারত তাদের যে পররাষ্ট্রনীতি, দক্ষিণ এশিয়ার একটি দেশের সাথে সম্পর্ক ভালো নাই, একটি দেশের নেই। বাংলাদেশে 18 কোটি জনগোষ্ঠীর লোক, তারপরে ভৌগোলিকভাবে খুব স্ট্র্যাটেজিক জায়গায় বাংলাদেশকে বাদ দিয়ে ভারতেরও চলা সম্ভব না। এখন আবার নতুন করে আসছে চীনেরও দরকার, কারণ মালাক্কা প্রণালী দিয়ে তাদের চীনের কিন্তু তেল নিয়ে যায়, ওটা যদি আমেরিকা বন্ধ করে দেয়, এই জন্য আপনাদের দেখেন অর্থনৈতিক করিডোর খোলার চেষ্টা করতেছে। এখন চীনের সাথে তো আমাদের বুঝ আছে, যদি তারা যদি দেখা যায় যে সত্যিই করিডোর করে দেয় তাহলে তো এটা দরকার আছে, অর্থনৈতিক করিডোর। কিন্তু যদি মালাক্কা প্রণালীর বিকল্প বানায় তাহলে তো আমাদের জন্য সমস্যা, এগুলো ভাবতে হবে। তো এই জন্য যে শেখ হাসিনার ব্যাপার আমার কাছে মনে হচ্ছে যে দেখেন তাদের এই যে পাসপোর্ট নাই, ভারতে অনেকগুলো আওয়ামী লীগের নেতা আছে, আপনার বাংলাভাষী মুসলমানদেরকে সব পুশিং করতেছে। আওয়ামী লীগের একটা নেতারে পুশিং করছে, তাদের পাসপোর্টও নাই, তারা অবৈধ। এখন তো বাংলাভাষী মুসলমানই বেশি, 2-1 হিন্দু আছে, আর তো সব অবৈধ, একটা পুশিং করছে, করে নাই। অর্থাৎ ভালো তার তার স্বার্থে খেলতেছে। তাদের পররাষ্ট্র নীতি যেটা, এটা আমার কাছে মনে হয় এটা রিভাইজ করা উচিত। কারণ একটি দেশের সাথে সম্পর্ক থাকবে না কেন? আপনি দেখেন নেপালে গেছি, কাঠমান্ডুতে গেছি, আমার কাছে মনেই হয় না যে এটা আলাদা একটা দেশ। সেই দেশ এখন সম্পর্ক নেই, চেঞ্জ হয়ে গেছে। মালদ্বীপে নাই, দক্ষিণ এশিয়ার একটা দেশের সাথে সম্পর্ক নেই। তবে শেখ হাসিনা দেখেন যদি আসতে দেয়, তাহলে এখন যে আপনার প্রত্যর্পণ চুক্তি আছে আমাদের সাথে,
এবং আমাদের দেশ থেকে 3 বার ফর্মালি চাইছে, শেখ হাসিনাকে ফেরত চাইছে। এখন তাকে সরকারের মাধ্যমে আসতে হবে, অর্থাৎ ভারত বাংলাদেশ সরকার পর্যায়ে আলোচনা করা ছাড়া তার আসা কঠিন, কারণ তার পাসপোর্ট নাই। আসতে চাইলে তাকে ট্রাভেল পাসপোর্ট লাগবে। এখন ধরেন জোর করে আসলে সে গ্রেপ্তার হবে। এখন গ্রেপ্তার হওয়ার পরে বাংলাদেশের পলিটিক্স জানি না, তাকে নিশ্চয়ই ট্রাইব্যুনাল হাজির করবে। ট্রাইব্যুনাল তার তো একটা আপিল করার সুযোগ, সেটার সময় পার হয়ে গেছে। তো এখন যদি আপিল করতে, কিন্তু তারপরে বিশ্ব তো বলবে যে তাকে সুপ্রিম কোর্টে আপিল করার সুযোগ দেয় নাই। হয়তো দিতে পারে, সরকার দিতে পারে, নাও দিতে পারে। সুতরাং এটা জটিল প্রক্রিয়া। তবে ভারত খোলসা করে, আমরা অনুপ চেটিয়াকে দিছি না এই প্রত্যক্ষ চুক্তির বিরুদ্ধে, আবার জেএমপির অনেক লিডার ওখানে অ্যাক্টিভিটি চালাতো, তাদেরকেও ফেরত আনছি। তো এটার তো মীমাংসা। তবে শেখ হাসিনা ভারতে থাকা পর্যন্ত ভারতের সাথে এই টানাপোড়েন আমাদের যাবে না। 2 হলো, ভারতের দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি কিন্তু বলেছিল যে আমাদের সাথে যে অমীমাংসিত ইস্যুগুলো আছে, তিস্তা, গঙ্গা চুক্তি থেকে শুরু করে যা আছে, এগুলো সমাধান করা উচিত। দি হিন্দু তার আগে লিখেছিল সমাধান করা উচিত। এমনি শেখ হাসিনার বিষয়ে বলছে যে শেখ হাসিনাকে ফেরত দিবে কি দিবে না, এটা পরিষ্কার বলা উচিত। পরিষ্কার করতেছে না তারা। জি আজিজ ভাই, আমি আপনার কাছে আবার আসবো। আমি শরীফ ভাইয়ের কাছে আসতে চাই। আজিজ ভাই বেশ কয়েকবার বলছিলেন যে প্রত্যর্পণের কথা বলছিলেন। আমি আজকে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমের খবর উল্লেখ করতে চাই। হিন্দু, টাইমস অফ ইন্ডিয়া, দ্য ওয়ার, আরও বেশ কয়েকটি গণমাধ্যম যে খবরগুলো দিচ্ছে তাকে বলছে যে আসলে যে প্রত্যর্পণ চুক্তি, সেই প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদনটি পরীক্ষা করে দেখছে, যে কথাটি আগেও একাধিকবার জয়সওয়াল একই কথা বলেছেন। আরেকটি যেটি হচ্ছে যে মানবিক আশ্রয়ের একটি যুক্তি তারা দিচ্ছে, বলছে যে ভারতীয় সংসদীয় কমিটি মন্তব্য করেছে শেখ হাসিনাকে আশ্রয় প্রদান ভারতের ঐতিহাসিক মানবিক ঐতিহ্য ও আশ্রয়ের নীতির অংশ। এটি ভারতের সংসদীয় কমিটি রিপোর্ট দিয়েছে। ধন্যবাদ। মানে তাদের দিক থেকে একটি ভারতের যে তথ্যগুলো অনেকটা যথার্থভাবে আমাদের কাছে আসলে আসে না। আমাদের মিডিয়াগুলোর মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে, কে কার আগে কি খবরটা সে পাঠকের কাছে নিয়ে যেতে পারে এবং ভাইরাল হতে পারে। অনেক সময় দেখা যায় যে রিয়েল যে ইনফরমেশনটা সেটা না জেনেই মানুষের কাছে তথ্যটা নিয়ে যাওয়া হয়, তারপরে দেখা যায় যে এটি সঠিক ছিল না। শেখ হাসিনার যদি রাজনীতি এখানে বাঁচিয়ে রাখতে হয়, আওয়ামী লীগের রাজনীতি, তাদেরকে এখানে ফিরতে হবে। এখন যারা শেখ হাসিনার আমলে ভিকটিম হয়েছে, যাদের শেয়ার মার্কেট থেকে টাকা লুট হয়েছে, যাদের স্বজন হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তারা প্রত্যেকেই চায় অভিযুক্তরা দেশে আসুক, তারা বিচারের মুখোমুখি হোক। আর যারা ক্ষতিগ্রস্ত হয়নি, যারা আওয়ামী লীগের অনুপস্থিতিতে এক ধরনের নতুন রাজনৈতিক পোলারাইজেশন তৈরি করতে পারছে, ক্ষমতার অংশীদারিত্ব পাচ্ছে, তারা চায় আওয়ামী লীগ এখানে না আসুক। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি মনে করি আমাদের এখানকার সর্বোচ্চ ব্যক্তির থেকে সর্বনিম্ন ব্যক্তি পর্যন্ত কেউই আইনের ঊর্ধ্বে নয়। কারো বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, আমি চাই সে কোর্টে আসবে, সে আত্মপক্ষ সমর্থন করবে, সুযোগ পাবে এবং আইনত তার বিচার হবে। তাকে আমি লাস ভেগাসে দেখতে চাই না, আমি তাকে দুবাই শহরে ঘুরতে দেখতে চাই না। আমি চাই তাকে নাজিমউদ্দিন রোডে অথবা ওই যে পুরন ঢাকার কোর্ট কাছারিতে এসে সেখানে আত্মসমর্পণ করবে, অন্যের কাঁধের উপরে ভর করে খোঁড়াতে গিয়েও হয়তো যদি হয় যাবে, কিন্তু তারা এসে আত্মসমর্পণ করবে, তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। এবং স্বজন হারিয়েছে যারা, তাদের প্রত্যেকের চাওয়া এটা। আর যারা এটা নিয়ে ক্ষমতার ভাগ চায়, ক্ষমতার ইকুয়েশন থেকে চিন্তা করে, তারা মনে করে যে এরা দূরে থাকুক। শেখ হাসিনাকে তো আমরা ফেরত চাই, তাহলে সে যখন আসার কথা বলে তখন এই প্রশ্নগুলো আমরা কেন করি? কেন বলি যে সে আসবে না? কেন বলি যে ভারত তাকে আসতে দেবে না? আমি তো চাই যে সে এসে, তার বিরুদ্ধে তার টেলিফোন আলাপ ফাঁস হয়েছে না, তার উপরে ভিত্তি করে তার বিচার হয়েছে না, সে এই যে 800, 2000, 5000 যেই অভিযুক্ত, এই যে হত্যাকাণ্ডের অভিযোগ তার বিরুদ্ধে আছে না, তাহলে আমি কেন চাইব যে উনি দিল্লিতে আরামায়েশে থাকুক,
আমি কেন চাইবো উনি আমেরিকায় ফিরে গিয়ে ওনার সন্তানের কাছে থাকুক? আমি তো চাই যে কালকে উনি আসুক, এসে আইনের মুখোমুখি হোক। কিন্তু যদি কিন্তু সুতরাং দিয়ে সম্ভবত একটি অংশ চায় যে তোমরা দূরে দূরে থাকো, ওইটা আমি আগেও বলেছি যে আর আমরা এখানে মারিব মৎস্য খাইব সুখে। এক। দ্বিতীয়ত, ভারতকে আমরা সুযোগটা দিয়েছি। ভারত যে মাতব্বরিটা করছে, এই মাতব্বরি করার সুযোগটা দিয়েছি। আমি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কথা বলেছি। গতকালকে আপনার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো আমন্ত্রণ ছাড়া তিনি ভারতে যেতে চেয়েছিলেন। কোনো একটা জায়গা থেকে ফেরার পথে আমি তাকে নিষেধ করেছি। তার অর্থ হলো আপনি বাইরে যাই বলেন, ভেতরে অন্তরের মধ্যে সবার লাইলি বাস করে। ভারতের সাথে এক ধরনের নেগোসিয়েশন করে চলতে চায়। কিন্তু আমাদের এখানে আমাদের মানুষের মধ্যে যে স্বাধীন চেতা একটা অনুভূতি তৈরি হয়েছে, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু সেটাকে যেন কোনো ধরনের উগ্রতার পথে নিয়ে না যাওয়া হয়। একটা অংশ চাইছে এটাকে উগ্রতার পথে নিয়ে যেতে। এক। দ্বিতীয়ত, বাংলাদেশে এবং পাকিস্তানে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এখানকার একটা ফোর্স দাঁড়িয়েছে যে এই বিষয়গুলোকে অনন্তকাল জিয়ে রাখা। আমার এখানে আসার আগে আপনার টপিক দেখার পরে মনে পড়ছিল যে কয়েক বছর দুয়েক আগে ভারতের সাথে যখন পাকিস্তানের একটা সার্জিক্যাল অ্যাটাক হচ্ছিল, খেয়াল আছে পরস্পর, তখন ভারতের কোনো একটা পত্রিকায় একটা কার্টুন বেরিয়েছিল। এক চাকরি প্রত্যাশী যুবক নরেন্দ্র মোদীর সামনে দাঁড়িয়ে আছে, নরেন্দ্র মোদী তার কাঁধে হাত রেখেছে আর সামনে অনেকগুলো যুদ্ধ বিমান পাকিস্তানের দিকে যাচ্ছে এবং নরেন্দ্র মোদী ওই যুবককে বলছে, আরে দেখ, পাকিস্তানকে সার্জিক্যাল অ্যাটাক করে মাটিতে শুইয়ে দিছি আর তুমি শুধু চাকরি করছো। অর্থাৎ রাজারা, শাসকরা এই ধরনের ইস্যুগুলোকে সামনে এনে আপনার জনজীবনের যে ইস্যুগুলো সেগুলোকে বাইপাস করতে চায়, সেগুলোকে পেছনে নিয়ে যেতে চায়। ভারতের মধ্যে এখনও কোটি কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। শিক্ষা, স্বাস্থ্য, পয়ঃনিষ্কাশন থেকে শুরু করে অনেক মৌলিক অধিকার সে পূরণ করতে পারেনি। আবার সে তার পরমাণু অস্ত্র বানিয়েছে, সে তার অন্যান্য জায়গাগুলোতে। কিন্তু ভারত সবসময় চায় এই ধরনের একটা টেনশন ক্রিয়েট করে রাখতে। এবং আপনি খেয়াল করবেন, ভারতের যখনই নির্বাচন আসে, জাতীয় নির্বাচন, তার কিছুদিন আগে সে পাকিস্তানের সঙ্গে একটা ওয়ার গেমের মধ্যে জড়িয়ে পড়ে। এগুলো সব পলিটিক্স। এবং এগুলো যদি করা যায় তাহলে আপনার এখানে বিদ্যুৎ নিয়ে কথা বলার আর কোনো সুযোগ থাকে না। আপনার এখানে জনজীবনের যে ইস্যুগুলো, চাকরি, এই সরকার তো বলেছিল যে আমি 1 কোটি লোক চাকরি দিব, বলেছিল না? 6 মাস প্রায় পেরিয়ে গেছে। এটা নিয়ে কি আমরা কথা বলার সুযোগ পাচ্ছি না। অন্য যে সংকটগুলো আছে, সুযোগ পাচ্ছি না। সুতরাং আমাদের এগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে। ভারতের এই যে দাদাগিরির বিরুদ্ধে কথা বলতে হবে, এই যে চালাকির বিরুদ্ধে কথা বলতে হবে। একই সঙ্গে আমাদের রাজাদের একটা বিরাট অংশ তলে তলে যে টেম্পো স্ট্যান্ড, তারা যে গোপনে ভারতের সাথে সদ্ভাব রেখে চলতে চায় এবং আমাদেরকে দেখাতে চায় যে দেখো আমি কত বড় জনপ্রিয়, দেশপ্রেমিক, এটাও যেমনি তুলতে হবে। একই সঙ্গে মানুষের যে সংকট, সেই সংকট নিয়ে আলোচনা করার জন্য একটা সময় আপনাকে রাখতে হবে। জি আজিজ ভাই, আরেকটি প্রশ্ন আপনার কাছে, যে শেখ হাসিনা ফেরা নিয়ে কথা হচ্ছে, শেখ হাসিনা কি চাইলেই ফিরতে পারবেন? আসলে না, চাইলেই সহজে পারবে না, কারণ প্রত্যর্পণ চুক্তি আছে 1। 2 হলো বাংলাদেশ থেকে ফরমালি 3 বার চিঠি দিছে, তাকে ফেরত চাইছে। এদিকে অনেক জায়গায় ভারত অনেক কথা বলে ফেলছে, পার্লামেন্টারি পার্টি কথা বলে ফেলেছে। তাদের পাসপোর্ট নাই, কারো পাসপোর্ট নাই, যারা ভারতে গেছে কারো পাসপোর্ট নাই। এই পাসপোর্ট ছাড়া বাংলাদেশে হয় পাহাড় পর্বত দিয়ে ঢুকতে হবে অথবা ট্রাভেল পাস বাংলাদেশ ইস্যু করতে হবে, এছাড়া তো আসার উপায় নাই। এখন যদি অনুপ্রবেশ করে, জোর করে অনুপ্রবেশ করে, সাথে সাথে গ্রেপ্তার হতে বাধ্য, তখন তো তার কোনো ফ্রিডম থাকবে না। ট্রাভেল পাস বৈধভাবে যদি আসে তাহলে কিন্তু তিনি আইনের মুখোমুখি হতে পারবে, কিন্তু তিনি যদি অবৈধভাবে ঢুকতে চায় তাহলে তার জন্য বিপদ আরও বিপদ হবে। তার আসার ক্ষেত্রে দুটি দেশের সিদ্ধান্তের বিষয়টা এখন তাই সেই পর্যায়ে আছে। ভারত তো আলোচনা ছাড়া আপনার গায়ে পড়ে তো ট্রাভেল পাস দিবে না,
কিভাবে দিবে? শেখ হাসিনার তো পাসপোর্ট নাই, আনতে হয়, তাকে তো দরখাস্ত করতে হবে। আমি আসবো, আমাকে ট্রাভেল পাস দাও, আমাকে আসার অনুমতি দাও। ট্রাভেল পাস লাগবে না, যে আসতে চায় তারই তো ট্রাভেল পাস লাগবে। আর না হলে অন্যায়ভাবে একটা দেশে যদি ঢোকে, সীমানা পার দেয়, তো গ্রেপ্তার হবে না? গ্রেপ্তার প্রত্যেকের ক্ষেত্রে তাই হবে। সুতরাং এখানে ভারতের সাথে বাংলাদেশ সরকারের একটা ডায়ালগ লাগবে, এবং এই ইস্যুতে যদি ভারত তাকে প্রত্যাপন করতে চায়, তাহলে প্রসেসটা কিভাবে ইজি হবে সেটা আলোচনা করে ঠিক করতে হবে। কারণ প্রত্যর্পণ চুক্তিতে অনুপ চেটিয়াকে জেলখানার থেকে আমরা বের করে দিছি না, ওখানে জেএনপির লোক নিয়ে আসছি না, তো সে যেভাবে দিচ্ছে সেইভাবেই দিবে। আবার ভারতের চরিত্র আছে, দালাই লামা বহুত বছর ধরে রাখছে না, এখন শেখ হাসিনাকে যদি ভাবে যে আমৃত্যু রেখে দেবো, রাখো, তাহলে অন্য নেতাদের কি হবে? তারা তো আসতে হবে। তারা তো অন্য নেতারা তো কথা বলেন না, আপনি দালালি আমার কথা বলছেন, বা আরো যারা আছে সেখানে তারা তো কথা বলেন না বা বক্তব্য দেন না, আমরা যতটুকু জানি। না, তা দেয় না, তা দেয় না, কারণ ভারত এটা তো বাংলাদেশ। বাংলাদেশে ধরেন এই যে আপনি খেয়াল করে দেখেন, ইলেকশন হয়ে যাওয়ার পরে আগে বলছে যে আমরা নির্বাচিত সরকারের সাথে আমরা সম্পর্ক উন্নয়ন করব, কাজ করব, এটা বলছেন। ইউনূস সরকারের সময় সম্পর্ক টানাপোড়েন ছিল, তীব্রতর হয়ে গেছিল, কিন্তু নির্বাচিত হলো, হওয়ার পরেও কিন্তু তারা কি সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে? করে নাই তো। কারণ তারা চায় যে তারেক রহমান তাদের অনুগত হোক, তাহলে কিন্তু সমাধান হয়। অনুগত হলেই কবে যে শেখ হাসিনাকে নিয়ে যাও, নিয়ে যা, বিপদে দিও না, ঝুলাই দিও না, বা দিসেনদের একটা শর্তে নিয়ে যাও। আমার কাছে মনে হচ্ছে যে আমি লিখেছিও ভূ রাজনীতির চক্করে বাংলাদেশ। আমার মনে হয় শেখ হাসিনাকে কেন্দ্র করে আমেরিকা এবং ভারতের দূরত্ব কমছে, এবং যার ফলে আপনি খেয়াল করে দেখেন ভারতের রাষ্ট্রদূত এবং বাংলাদেশের রাষ্ট্রদূত দুজনই হাই প্রোফাইল, দুজনকে বাংলাদেশে, একজনকে বাংলাদেশে দিছে, কেন্দ্রীয় মন্ত্রী ছিল সে, তার ত্রিবেদীকে দিছে, আর সেখানে দিছে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর, তাকে দিছে ভারতের অ্যাম্বাসেডর করে। এবং এই দুইজন দেখেন ঠিকই, যখন সার্জিও গোর বাংলাদেশে আসছিল, ত্রিবেদীর সাথে একান্ত সাক্ষাৎকার করছে না, তাতে জামাতের নেতা উষ্মা প্রকাশ করছে না, আলাদা। তারপর আবার দুজনই ইন্ডিয়া চলে গেছে, কেন গেছে? সুতরাং এই জন্যই বলছি যে কি খেলা হচ্ছে এটা বাইরে, ডিপ্লোমেটে যা বলবে সেটার উল্টোটা করবে, আমাদের বোঝা তো কঠিন। আমাদের মূল কথা হচ্ছে শেখ হাসিনা ভারতে আছে, সে এইভাবে আমাদের ঝামেলা তৈরি না করে সে আসুক, আইনের মুখোমুখি হোক, আইনে যা হয় তাই হবে। রাজনীতি করলে তো আপনি খেয়াল করে দেখেন, শেখ হাসিনা যত গড়ছে তত বর্ষে না। আপনি দেখেন 15ই আগস্টের পরে তিনি কিন্তু চলে গেছেন, পুরো ফ্যামিলি নিহত হয়েছে, সে চলে গেছে জার্মানি, জার্মান থেকে ভারতে এসে দীর্ঘদিন ভারতে ছিল। 1/11-এর সময় খালেদা যে ঠিকই রয়েছে, উনি কিন্তু চলে গেছে, চলে যাওয়ার ফেরত হয়েছে। আবার দেখেন 24-এ তিনি ঠিকই চলে গেছেন, অর্থাৎ তিনি ভয় পান, তার জীবনের মায়া অনেক বেশি আমার কাছে মনে হয়। সুতরাং এই জন্য রিস্ক নিচ্ছে না, তাদের দাদারা নরেন্দ্র মোদী যা করে দেয় তার উপরে ছেড়ে দিছে, আমার কাছে মনে হয় এরকম। জি, হেফাজতে ইসলামের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে, আমরা দেখেছি সেখানে 9টি দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। আমি একটু উল্লেখ করতে চাই সে বিষয়গুলো। বাংলাদেশে ইসলাম ধর্মের অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে সংসদে আইন পাশ, কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন পাশ না করা এবং শাপলা চত্বর থেকে শুরু করে মোদি বিরোধী আন্দোলন ও 24শে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচারসহ বিএনপি সরকারের কাছে 9 দফা দাবি জেনেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সে সঙ্গে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে ইসলামী পণ্ডিতদের অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। আমি একটি বক্তব্য উল্লেখ করতে চাই, হেফাজত ইসলামের নেতা আজিজুল হক ইসলামাবাদী, তিনি বলেছেন যে ওনারা আলেমদের নিয়ে জোট করেছেন, ইলেকশন করেছেন, কিন্তু সরকারের মন্ত্রিপরিষদ বা অন্য কোনো গুরুত্বপূর্ণ পদে আলেমদের রাখা হয় নাই। আমরা মনে করি মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের সরকার পরিচালনায় আলেমদের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। শরীফ ভাই, হেফাজত ইসলাম নিয়ে আমরা রাজনীতিতে এর আগেও অনেক আলোচনা হয়েছে এবং সবাই তাদের কাছেই যায়, তাদের দোয়া নিতে চায় বলা হয়। ধন্যবাদ। তার আগের একটু আজিজ ভাইয়ের একটা বক্তব্যের সাথে একটু বিষয় জাস্ট যোগ করি। আচ্ছা, কিছুদিন আগে রামিসা তার ধর্ষণ এবং হত্যা সাথে যিনি অভিযুক্ত, তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছিল না? সম্ভবত নারায়ণগঞ্জ থেকে। তো তাকে কি বলা হয়েছে যে তুমি বাস ভাড়া দিয়ে আমাদের এখানে আসো? বলা হয়নি।
এখান থেকে পুলিশ গেছে, তাকে ধরে নিয়ে এসেছে। তাহলে শেখ হাসিনা যখন আসবে তখন আপনি এতগুলো প্রশ্ন কেন করেন? তার বিরুদ্ধে তো হত্যা, ফাঁসির আসামি তিনি। তার অর্থ হলো যে এর সাথে পলিটিক্স আছে। আপনি দেশের মধ্যে অথবা দেশের বাইরে কাউকে তো, আপনি তো বেনজির আহমেদকে বলছেন না যে তুমি আসো, আসার পরে তারপরে তুমি এখানে ঢুকতে দিব কি দিব না ইত্যাদি ইত্যাদি বিবেচনা করবো। কারণ কি? কারণ তার সাথে রাজনৈতিক লাভালাভের বিষয়টা একটু কম জড়িত। আপনি বলছেন যে আমি ইন্টারপোল থেকে ধরে নিয়ে আসবো, শেখ হাসিনাকে ইন্টারপোল দিয়ে ধরে নিয়ে আসেন, আপনার যে কানেকশন আছে ধরে নিয়ে আসেন। আপনি সে ফেরার কথা বললে আপনি কেন বলছেন যে তার পাসপোর্ট, তার অন্যান্য জিনিসগুলো, তার মানে হচ্ছে এর মধ্যে একটা কিন্তু আছে। সেই কারণে আপনি বেনজির আহমেদ একই অপরাধ অভিযুক্ত, তার বিরুদ্ধে এই ধরনের মানবতা বিরোধী অভিযোগ আছে। সে পালিয়ে যেতে চায়, আপনি তো বলেন না যে না তুই পালিয়ে যা, বরং আপনি চেষ্টা করেন, আপনি টাইম লাইন বেঁধে দিচ্ছেন, এত সময়ের মধ্যে তোমাকে ধরে নিয়ে আসবো। আমি ওখানে লবিস্ট ফার্ম নিয়োগ করেছি, কিন্তু হাসিনা যখন আসতে চায় তখন এই প্রশ্নগুলো কেন আমরা উঠি? কারণ হচ্ছে দুইটার জায়গায় পলিটিক্যাল ইম্প্যাক্টটা দুই ধরনের।